হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনাই আশা করছি তোমাদের দারুণ লাগবে, কারণ আজকের দুটো ঘটনাই একদম ডেঞ্জারাস। আর দ্বিতীয় ঘটনাটা তো একদম পুরো এক্সাইটেড করে দেবে তোমাদেরকে। আশা করছি দুটো ঘটনাই তোমাদের বেশ লাগবে। চলো আর কথা বাড়াবো না, একটু ধারণা দিয়ে দিই। প্রথম ঘটনাটা একটা গ্রামের সুইসাইডকে কেন্দ্র করে, আর দ্বিতীয়টা একটা অ্যাবর্শন করার পর কিছু হয়েছিল সেই নিয়ে। তো দুটো ঘটনাই খুব জমজমাট, খুবই ভয়ঙ্কর। তো তোমরা সিট বেল্ট বেঁধে নাও, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। হ্যালো অমিত দা ভাই, আশা করি মহাদেবের আশীর্বাদে আমাদের ভূতনাথ অমিত দাদা ভাই খুব ভালো আছে। আমি মামুন বলছি নবদ্বীপ থেকে। আমার আগের ঘটনাটা পাঠ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। কয়েকদিন আগে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আর সেখানেই আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে যায়। যেহেতু ঘটনাটা আমার নিজের ভাগ্নির, তাই আমি তাদের নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমার ভাগ্নির নাম গায়ত্রী, আর গায়ত্রীর ভাই অর্থাৎ আমার ভাগ্নির নাম আকাশ। তো গায়ত্রীর বিয়ে ছিল, আর বিয়ে বাড়িতে গিয়ে ঘটে গেল আমার সাথে একটা ভৌতিক না অন্য ঘটনা বলতে পারবো না, কিন্তু আমার সাথে এই 1 মিনিটের ঘটনাটা না ঘটলে আমি হয়তো এই ভৌতিক ঘটনাটা তোমার এবং আমাদের ভৌতিক কথাতেও শেয়ার করার কথাটা মাথায় আনতাম না। যাই হোক, আস্তে আস্তে শুরু করি। দাদাভাই, অনেকবার চিন্তাভাবনা করে দেখলাম যে জায়গাটার নামটা উল্লেখ না করাটাই ভালো। কারণটা বুঝতেই পারছো, ইন্টারনেটের যুগ। আর তাছাড়া আমি তো ওখানকার অনেককেই তোমার এই ভৌতিক কথার লিঙ্ক শেয়ার করি, সেই জন্য নামটা আর আমি এখানে বললাম না। আমি এক পাল্টা নাম রাখলাম। জায়গাটার নাম শিমুলপাড়া গ্রাম। প্রায় 1 বছর আগের কথা। আমার ননদ একদিন সন্ধেবেলায় আমার শাশুড়িকে ফোন করে বলল, মা, আমার মামা শ্বশুর মারা গেছে জানো। মা বলল, কী করে? ননদ বলল, গলায় ফাঁসি লাগিয়ে। মা বলল, কোথায় ফাঁসি লাগিয়েছে রে? ননদ বলল, ওই যে ওদের বাড়ির সামনে বাঁশঝাড়ের পেছনে যে আমবাগানটা আছে সেখানেই। যাই হোক, আরও অনেক কিছুই বলল ওরা মা মেয়ে মিলে। যদিও আমি সেখানে উপস্থিত ছিলাম না, আমি আকাশের থেকে যতটুকু শুনেছি ততটাই গুছিয়ে লেখার চেষ্টা করছি। কদিন পর আমার ভাগ্নে আকাশ এসেছিল আমাদের বাড়িতে। এসে নানান কথার মাঝখানে হঠাৎ করে বলে উঠল, জানো মামি, আমার একটা দাদু মারা গেছে, আর এখন খুব জ্বালাতন করছে। কখনো কাউকে ভয় দেখাচ্ছে, আবার কখনো কাউকে ডাইরেক্ট আক্রমণ করছে। আমি বললাম, কেন, কিভাবে মারা গেল? আর মারা গেছে যখন, তখন জ্বালাচ্ছেনই বা কেন? আকাশ বলল, কি করে যে বলবো মামি, আর বলো না, কিছু বুঝে ওঠার আগেই তো সব কিছু যেন শেষ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি করে মারা গেল সেটা তো বল। আকাশ বলল, গলায় দড়ি দিয়ে মরে গেছেন। আমি জিজ্ঞেস করলাম, কেন দিল গলায় দড়ি? আকাশ উত্তরে জানালো, কোনো কারণ ছাড়াই, এটা বলেই স্টপ হয়ে গেল। আচ্ছা দাদা, তুমি কি যেন একটা প্রেতের নাম বলেছিলে, কেমন যেন গলা দৌড়া না কি যেন একটা বলেছিলে। আমার মনে হয় ওটাই ওনাকে আক্রমণ করেছিল। যাই হোক, ঘটনায় আসি। আমি আকাশকে খোঁচাতে লাগলাম এই বলে, যে আকাশ, বল না বাবু, বল না প্লিজ, আসল ঘটনাটা কি? এবার আমি পুরো আকাশের ভাষাতেই প্রকাশ করছি। সকাল থেকেই দাদু কেমন যেন চুপচাপ ছিল। জানো, আমার সাথে কথা না বলে দাদু থাকতেই পারতো না, কারণ দাদু আমাকে খুব ভালোবাসত। যেদিন দাদু মরে গেল সেদিন দাদু দেখি মাথায় হাত দিয়ে উঠোনে বসেছিল। আমাকে দেখে দাদু একটা ডাক দিয়ে বলল, এই ভাই শোন তো, এদিকে এদিকে আয়। আমি গিয়ে বললাম, কি ব্যাপার, মাতাল বুড়ো আমাকে ডাকছো কেন? দাদু বলল, আর ডাকছি কেন, আয় তো ভাই আয়, দড়িটা একটু হাতে ধরে পাকিয়ে দে। আমি বললাম, কি করবা দড়িটা? দাদু বলল, গলায় দেবো রে, গলায় দেব। আমি হেসে দিলাম। তারপর সত্যি সত্যি দাদু দড়িটা একবার পাকাচ্ছে আর গলায় মাপ দিচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, কি ব্যাপার দাদু, তুমি কি সত্যি সত্যি গলায় ফাঁস লাগাবে নাকি গো? দাদু হেসে বলল, দেখ, শুধু দেখতে থাক কি হয়। তারপর আমি বাড়ি চলে এলাম দড়িটা পাকিয়ে দিয়ে। আচ্ছা দাদা, একটা কথা এখানে বলে রাখি, কারণ আগের থেকেই বলে রাখা ভালো। যারা শহরে থাকে তারা অনেকেই হয়তো জানে না
যে গ্রামের মানুষজন অনেক কিছু বাড়িতেই তৈরি করে নেয়। এই যেমন ধরো কোনো জিনিস বাঁধতে হলে আমরা শহরের মানুষেরা যেমন দোকান থেকে দড়ি কিনে আনি, ওনারা কিন্তু বাড়ির খড় বা বিচুলি অথবা পাটকাঠির ফেঁসো দিয়েই দড়ি পাকিয়েই সেই দিয়েই কাজ করে ফেলে। আমি এটা জানালাম কারণ আমিও জানতাম না যে ওরা হাতে করেই দড়ি পাকায়। হয়তো গ্রামে বিয়ে না করলে অনেক কিছুই শিখতে বা জানতেই পারতাম না। যাই হোক দাদা, এরকম ঘটনা আমি শুনলে আমিও বলতাম ছেলেটারই দোষ। গলায় মাপ দেওয়ার সময় ছেলেটা কি বুঝতে পারছিল না? আশা করি এগুলো শোনার পর আর কেউ সেটা ভাববে না। এবার যেটা ঘটল সেটা ছিল ঠিক এমন ধরনের। দুপুরের সময় সবাই যে যার রান্নাবান্না নিয়েই ব্যস্ত, কেউ বা নিজের ছেলেপেলে নিয়ে। এরকম একদম চারিদিকে নিস্তব্ধ একটা সময়। আর গ্রাম সাইড মানেই তো আম বাগান, বাঁশঝাড়, ধানের ক্ষেত, আরও নানান রকম বাগান। আমি আকাশকে বললাম, তো কখন মারা গেলেন তিনি? তোমরা কি কেউই ছিলে না সেখানে? রাতে না দিনে মারা গেছেন? আকাশ বলল, দুপুরেও গলার আওয়াজ পাচ্ছিলাম গো মামি। মারা গেছেন ওই বিকেলের দিকে। ঠিক বিকেলেও না, ওই বিকেল আর সন্ধ্যের মাঝে মাঝে। জানো মামি, ওই বুড়োর মনে এতই ফুর্তি যে গান শুনতে শুনতে মরেছে। আমি একটু অবাক হয়ে ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলাম, ফুর্তি? একটা মানুষ আত্মহত্যা করবে ভাবলে তার মানে ফুর্তি লাগবে কেন রে? আকাশ বলল, আরে দাদু গলায় ফাঁসটা লাগিয়েছে, তার কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে একজন যাচ্ছিল মাঠের দিকে। বাঁশবাগানের ভেতর দিয়ে রাস্তা, আর বাঁশবাগানের পাশেই আমের গাছ। সে হঠাৎ দেখতে পেল আম বাগানের একদম লাস্টের আম গাছটায় কি একটা ঝুলছে। অনেকক্ষণ ধরে উনি দেখার পর ভালোভাবে বুঝতে পারল যে ওটা অন্য কিচ্ছু না, ওটা ছিল দাদু। তারপর হইচই পড়ে গেল চারিদিকে। যে যেখানে ছিল সে সেখান থেকে দৌড়ে চলে এলো ওই আম গাছের সামনে। আমি এবং আমার বাড়ির সবাই গিয়ে দেখলাম দাদু গাছে ঝুলছে। সামনে গিয়ে সবাই অবাক হয়ে গেল। উনি যে নেশা করেছিল সেটার বোঝার বাকি ছিল না, কিন্তু নেশা করে আবার পকেটে মোবাইলে গান চালিয়ে দিয়েছে। যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। গানটা চলছে আর মদের গন্ধে কাটা মোমো করছে, আর দাদু গাছে ঝুলছে। কি ভয়ঙ্কর আর আশ্চর্য দৃশ্য! আমি আরও উৎসাহিত হয়ে উঠলাম যে আর কি হচ্ছে ওদের সাথে এটা জানার জন্য। কিন্তু তখন ও অত কিছু বলতে পারল না, কারণ ওই মামাটা ওকে নাকি কোনোদিনও ভয় দেখায়নি, তাই ও কিছু বলতে পারল না। এবার আসল কথায় আসি, অর্থাৎ যেই ঘটনার পর আমার মনে হলো যে ঘটনাটা আমাদের পরিবারে শেয়ার করেই দিই। গায়ত্রীর বৌভাতের দিন আমরা গেলাম কন্যাযাত্রী হয়ে। গায়ত্রীর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসতে আসতে 2টো বেজে গেছিল। এসে বাড়ির সবার সাথে একটু কথা বলতে বলতে বেশ রাত হয়ে গেল। বিয়েবাড়ির ধকল খুব ক্লান্ত লাগছিল, ঘুমে যেন চোখটা ঢুলু ঢুলু করছিল। তাই আমি আর সঞ্জয় প্ল্যান করলাম যে যা কথাবার্তা আছে কালকে সকালে বলবো, এখন ঘুমোতে হবে। তো আমাকে বাইরে যেতে হলো একটু টয়লেটে। আমি আর সঞ্জয় বেরোলাম। তখন ওই 2:30 কি 2:40 বেজেছিল। দিদিদের বাথরুম না থাকার কারণে ওই বাঁশবাগানের পাশেই যেতে হলো, মানে ওই মামাটার বাড়ির সামনে বা পাশেই বলতে পারো। আমার টয়লেট সারা হয়ে যাওয়ার পর আমি উঠে দাঁড়ালাম। সঞ্জয়কে একবার ডাক দিতে গেলাম। হঠাৎ আমার কি মনে হলো, আমি একবার ওই মামাদের ঘরের দিকে তাকালাম। সত্যি বলতে তখন কিছু দেখিনি। যাই হোক, আমার মাথায় ওসব ভূতটুতের ব্যাপার তখনও আসেনি, আর কোনো রকম গা ছমছম বা গা ভার হয়ে যাওয়া এসব কিছুই মনে হয়নি। কিন্তু সঞ্জয়ের দিকে একবার তাকিয়ে আমি যেই না আবারও বাঁশবাগানের দিকে তাকালাম, দেখলাম একটা লম্বা জিনিস না ওটা নড়ছে না হেলছে দুলছে, শুধু একভাবে স্ট্যাচু হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কি আশ্চর্য জানো দাদা, এত ঘুম পেয়েছিল আমার, আমি ভাবছিলাম যে আমি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি। কিন্তু পাশে সঞ্জয়কে দেখে বুঝতেও পারছি যে আমি কোনো স্বপ্ন দেখছি না। ভাবলাম সঞ্জয়কে একবার বলি যে কি গো, দেখো না ওটা কে দাঁড়িয়ে আছে ওখানে। কিন্তু আবার ভাবলাম যে সঞ্জয় যদি জিনিসটা না দেখতে পাই তাহলে তো আমার ভয়ের কোনো ঠিকানা থাকবে না। কিন্তু এটা দেখে আমি ভয় পাইনি, বরঞ্চ ওকে আরও ভালোভাবে দেখার চেষ্টা করলাম, চোখটা বড় বড় করে। তারপর তোমার ওই একটা এপিসোডের কথা মনে পড়ে গেল, যে যেখানে তুমি বলেছিলে তুমিও একদিন পডকাস্ট এপিসোড করতে গিয়ে
একজনের দেখা পেয়েছিলে, কিন্তু তুমি ভেবেছিলে যে তার জায়গায় সে আছে আর তোমার তাকে বিরক্ত করাটা ঠিক না, তাই তুমি সেখান থেকে সরে গিয়েছিলে। আমিও সেটাই ভাবলাম যে এটা যদি ওই মামাটা হয়ে থাকে তাহলে তার জায়গায় সে আছে, আমার তাকে নিয়ে অত চর্চা করাটা ঠিক না। এতে সে বিরক্ত হতে পারে এবং আমাদের ক্ষতিও করতে পারে। যেহেতু মানুষটাকে আমি জীবন্ত থাকতে চোখে দেখিনি, তাই মৃত্যুর পর অকারণে তাকে জ্বালাতন না করাই ভালো। যাই হোক দাদা, ঘরে এসে সঞ্জয়কে সবটা বললাম। সঞ্জয় আমাকে সাহস জোগাতে বলল, আরে ওটা কিছু না, ঘুমিয়ে পড়ো তো। আর রাতে বাইরে বেরোলে এদিক সেদিক না তাকিয়ে যে কাজে যাবা সেই কাজ সেরে চলে আসবা, কারণ অন্ধকারে অনেক কিছুই দেখে ভয় পেতে পারো। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি সেদিন ভালোভাবে ঘুমোতেও পারিনি, কারণ খালি ভাবনা হচ্ছিল যে ওটা কী জিনিস ছিল। আসলে আমি যেইখানে ওই ছায়ামূর্তিটা দেখেছিলাম ঠিক তার 2-3 হাত দূরেই একটা ভাঙা সুপুরি না হয় নারকেল গাছের গুঁড়িও ছিল, একটা মানুষ আকৃতির সেটাও, কিন্তু তাও আমার মনটা খুঁতখুত করছিল। আমি কি ভুল দেখলাম না কি দেখলাম কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, সেদিন রাতটা কোনোরকম জেগে না ঘুমিয়েই কাটিয়ে দিলাম। পরদিন সকাল হতেই সঞ্জয় চা খাওয়ার জায়গায় এই কথাটা তুলল। সবাই আমাকে জিজ্ঞেস করলো, কিরে কি দেখেছিস কালকে? আর একজন বলল, কি দেখেছো বলো না, কি দেখেছো? কিন্তু দাদা, আমি ওদের কি বলবো, কারণ রাতে ঘুম না হওয়ার কারণে একটু ভোর হতেই আমি টয়লেটের নাম করে একাই কাউকে না ডেকে চলে গেলাম সেই জায়গায়। তখনও একটু অন্ধকারই ছিল, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে সত্যি ওখানে গাছের গোড়াটা ছাড়া আর কিছুই ছিল না। বিশ্বাস করো দাদা, আমি রাতে ভয় পাইনি, কিন্তু ভোরে ওই দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। এক দৌড়ে ঘরে চলে এলাম। এদিকে আমাকে চুপ থাকতে দেখে সবাই বলল, আরে হ্যাঁ হ্যাঁ, ও আর কি বলবে, আমরা সব বুঝে গেছি। আমি বললাম, কি বুঝে গেছো? তখন ওরা একে একে শুরু করলো। কেউ বলল, আরে আমিও দেখেছি। আবার অন্য দিক থেকে আরেকজন বলল, আমিও দেখেছি। গায়ত্রীর মা অর্থাৎ আমার বড় ননদ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওটা মামাই ছিল। একটু রাগের গলায় বলল, আমাদের বাড়িটা বন্ধন করা আছে, তা না হলে এখানেও এসে জ্বালাতো। নিজের ইচ্ছায় মরেছে, মরার সময় মনে ছিল না ওনার, আর এখন মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। অন্য দিক থেকে গায়ত্রীর এক কাকা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি সেদিন। আমি আবারও উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম, ওরে বাবা, তুমিও দেখেছো? কি গো, কি দেখেছো তুমি? কাকা বলল, সেদিন রাত্রে আমি বাথরুম করতে বেরিয়েছিলাম, হঠাৎ দেখলাম হাওয়া বাতাস কিছুই নেই, অথচ মামাদের বাড়ির কাঁঠাল গাছটা খুব নড়ছে, যেন মনে হচ্ছে নিচের থেকে গাছের গোড়াটা ধরে কেউ গায়ের জোরে নাড়াচ্ছে। আবার মামাদের ঘরের সামনে সজনে গাছটা আম গাছের তালে তালে দুলছে, দুলতে দুলতে সজনে গাছের ওপরের দিকের মোটা ডালটা একবারে লুটিয়ে পড়ছে, আবার ওপরে উঠে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! যদি হাওয়া দিত তাহলে না হয় অন্য গাছগুলো নড়ত। আচ্ছা, অন্য গাছ না হলেও বাঁশ গাছের 2-1 পাতা তো নড়তই, তাই না? এসব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছিলাম। আমি ভাবলাম, আমি যদি কাল সকালে সবাইকে বলি তাহলে আমার কথায় কেউ বিশ্বাস করবে না। তাই জন্য আমি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাকে আস্তে আস্তে ডাক দিলাম, মা, ও মা, মা গো। মা ভেতর থেকে সাড়া দিল, কিরে কি হয়েছে? আমি বললাম, একবার বাইরের দিকে এসে দেখো, মামাদের বাড়ির গাছ দুটো কেমন নড়ছে আর দুলছে। মা বলল, যা তো, কী সব বলছিস তুই? অন্ধকারে ভুলভাল দেখছিস আর আমার মাথাটা খাচ্ছিস নাকি? আমি মাকে বললাম, এত না বকে একবার দেখোই না বাইরের দিকে তাকিয়ে, আমি ভুল করছি কি না। মা তাই দেখল। আমি যেই একটু পেছন ঘুরে ঘরে গিয়ে তাকালাম, দেখি আর কিছুই নেই। আর তাছাড়াও কি বলতো অমিতদা, গ্রামের দিকের মানুষগুলো না বেশিরভাগ সুইসাইড করে। ঠিক তেমনি ওই গায়ত্রীর কাকাটা আর একটা ঘটনাও বলল, যেটা ছিল ঠিক এই রকম। আমি তার ভাষাতেই প্রকাশ করছি। আবার আর একটা ঘটনাও শোনো। আমি কিছুদিন আগেই মাঠে গিয়েছিলাম ছাগল গরুর জন্য ঘাস আনতে। সেখানে আমি একা ছিলাম না, কয়েকজন কৃষকও ছিল, মাঠে কাজ করছিল। কিছুটা কাজ সেরে তারা সকালের খাওয়া খাচ্ছিল মাঠে বসেই, আর আমি ঘাস কাটছিলাম। আমাদের হঠাৎ মনে হলো কিসের একটা গন্ধ বেরোচ্ছে। এটা কোনো পচা বা পোড়া গন্ধ নয়, এটা ছিল তেলের গন্ধ, মানে জমির তেল, যেটা প্রত্যেক কৃষকদের বাড়িতে থাকা খুবই কমন ব্যাপার। আর সেই তেলের গন্ধ কিন্তু এক জায়গা থেকে আসছিল না, সেটা একবার এখান থেকে তো একবার ওখান থেকে, আবার কখনো কোনো সময় 3 হাত দূরে।
মানে কখনো হালকা আবার কখনো গা পাকানোর মতো গন্ধ বেরোচ্ছিল। আমরা সবাই বুঝলাম এখানে এখন যার উপস্থিতি ঘটেছে সে তেল খেয়ে মারা গিয়েছে। যাই হোক, আমরা বুঝতে পেরে সেখান থেকে সরে গেলাম। কৃষকরা যে যার কাজে লেগে গেল আর আমি ঘাস কেটে চলে আসলাম। জমির আলের মধ্যে দিয়ে আসার সময় মনে হচ্ছিল কেউ একটা আসছে আমার পেছন পেছন। আমার মাথায় যেহেতু ঘাসের বস্তা ছিল তাই ঘুরে তাকাতে পারছিলাম না। জমির আলটা কোনোরকম পার করে এসে একটা গড়ান দিয়ে ওপরের দিকে উঠতে যাব, হঠাৎ আমার পেছন থেকে কেউ একটা যেন বস্তাটা টেনে ধরেছে আমার। আমি যেন সম্পূর্ণ গায়ের জোর লাগিয়েও বস্তাটা টেনে তুলতে পারছিলাম না। লাস্ট উপায় মনে হলো গালাগালি না দিয়ে এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। বাধ্য হয়ে কয়েকটা গালাগাল দিতেই বস্তাটা হালকা অনুভব করলাম। বস্তাটা নিচে নামিয়ে একটা বিড়ি জ্বালিয়ে রওনা দিলাম বাড়ির দিকে, আর অন্যদিকে তাকায়নি। সোজা বাড়ি চলে এলাম। এই বলে উনি থামলেন। তো অমিত দাদাভাই, নিজের কিছু অনুভূতির সাথে লোকের মুখ থেকে কিছু ঘটনা সঞ্চয় করে তোমাকে যতটা পারলাম গুছিয়ে লেখার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে একটু সাজিয়ে গুছিয়ে বলো প্লিজ। দাদা, এই ছিল ঘটনা। মাঝের অনেক কিছুই বাদ দিয়ে লিখেছি, কারণ যতটা শুনলাম ততটাই বললাম। তোমার ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথাই শুনিও। আর হ্যাঁ, তোমাকে যে মন্দিরের ছবিটা দিয়েছিলাম সেই ঘটনাটা আর একদিন পাঠিয়ে দেব। ভালো থেকো অমিতদা। ঘটনাটা এতটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভৌতিক কথা অনেক দূর এগিয়ে যাক। দাদা, আর একটা কথা যদি তুমি বলে দাও আমার খুব ভালো হবে। আমার ইনস্টা আইডি অর্পিতা মণ্ডল 239। আমরা সবাই তো ফ্যামিলি মেম্বার, বলো, একটু সাপোর্ট করলে আমিও এগোতে পারবো। আজ আমি এখানেই শেষ করলাম। দাদা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, এই ছিল একটা গ্রামে ঘটে যাওয়া ঘটনা। সত্যি গ্রামে কিন্তু এরকম সুইসাইডের ঘটনা ঘটে, কারণ আমার একজন পরিচিত, সেও এরকম তেল খেয়ে মারা গিয়েছিল। আর এরকম নাকি ঘটনাও ঘটেছিল, তাকে দেখতে পাচ্ছিল, তার বাড়ির লোককে এসে ডাকছিল। সত্যি এরকম টাইপের ঘটনা আমি নিজের কানে শুনেছি এবং আমার খুব নিজের লোকের কাছে শুনেছি। তাই জন্যই বলছি এরকম ঘটনা যে হয় না সেটা একদমই না। তো আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা লাইক, কমেন্ট ও শেয়ার করোনি তাড়াতাড়ি করে দাও। এরকম ঘটনা যারা এই পরিবারের সাথে শেয়ার করতে চাও তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আর হ্যাঁ, আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। আনুমানিক 5 বছর আগের ঘটনা। কোহেলি চট্টোপাধ্যায় নামের একটি মেয়ের বিয়ে হয় সমিত ঘোষালের সাথে। বিয়ের পর থেকেই কোহেলির শ্বশুরবাড়ির লোকেদের সাথে ভালো বনিবনা হচ্ছিল না, বিশেষ করে শ্বশুর ও শাশুড়ির সাথে। কোহেলির একটু মোটাসোটা গড়ন, সে ঘুমোতে খুব ভালোবাসত এবং খেতে খুব ভালোবাসত। এই নিয়েই তার শ্বশুর ও শাশুড়ির সাথে ঝগড়া লেগেই থাকত এবং অফিস থেকে ফেরার পর প্রতিদিনই সুমিতকে তার মা নালিশ করত, কোহেলি এই করছে ওই করছে। সুমিত তার মায়ের কথায় কোহেলির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। দেখতে দেখতে কোহেলির বিয়ের 1 বছর হয়ে গেল। কোহেলি গর্ভবতী হলো। তখন তাদের অত্যাচার চরমে উঠল। কোহেলির শ্বশুর ও শাশুড়ি উঠতে বসতে কোহেলিকে কথা শোনাতো, তোমার তো থাইরয়েড আছে, তুমি বিকলাঙ্গ সন্তানের জন্ম দেবে। তখন কোহেলি বলে, আমার ছোট থেকেই থাইরয়েডের সমস্যা, আমার হাইপোথাইরয়েড হয়েছে, সেই কারণেই আমি মোটা। আমি তো ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খাচ্ছি। ডাক্তারবাবু বলেছেন গর্ভকালীন সময় যদি ঠিকমতো ওষুধ খাওয়া যায় এবং থাইরয়েড নিয়ন্ত্রণে থাকে তাহলে সুস্থ স্বাভাবিক সন্তান ভূমিষ্ঠ হবে। এই কথা শুনে কোহেলির শ্বশুর ও শাশুড়ি বলে, আমরা বাবু অত শত জানি না, যা ভালো বোঝো তাই করো। এই বলে চলে যায় ওরা। সুমিত অফিস থেকে ফেরার পর সুমিতের মা ও বাবার কথায় কোহেলির গায়ে হাত তোলে সুমিত। এই অত্যাচার সহ্য করতে না পেরে কোহেলি তার বাবা মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে এবং এও বলে কোহেলি শ্বশুর বাড়িতে থাকলে মারা যাবে। তখন কোহেলির বাবা ও মা কোহেলির শ্বশুর বাড়িতে যায় এবং কোহেলিকে নিয়ে বাড়ি চলে আসতে চায়। সেই সময় সুমিতের বাবা একটা কাগজে কোহেলির বাবাকে নিয়ে লিখিয়ে নেন, আমি স্বইচ্ছায় কোহেলিকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, এবং কোহেলির বাবাও সুমিতের বাবাকে দিয়ে লিখিয়ে নেন। এই কাণ্ড করে কোহেলিকে কোহেলির বাবা তার বাড়িতে নিয়ে আসে
এবং একজন ভালো ডাক্তারবাবুকে দিয়ে অ্যাবর্শন করায় কোহেলির। তারপর থেকেই হলো বিপত্তি। কোহেলি যেখানেই যায় সে একটা সদ্যজাত বাচ্চাকে দেখতে পায়, আর বাচ্চাটা খুব কাঁদে। এই ঘটনাটা শুধু কোহেলির সাথেই ঘটছে তা নয়, কোহেলির বাবা, কোহেলির বর এবং শ্বশুর শাশুড়ির সাথেও ঘটছে। কোহেলির বর সুমিত রাত্রে তাদের বাড়িতে ঘুমোচ্ছে। হঠাৎ বিভৎস দেখতে একটা বাচ্চা সুমিতের বুকের ওপর বসে সুমিতের গলাটা টিপছে, এবং এই ঘটনা ঘটার কয়েক মাসের মধ্যে সুমিতের বাবা সিঁড়ি থেকে পড়ে মারা যায়, এবং কোহেলির বাবা হঠাৎ ঘুমের মধ্যে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। এই সময় এরকম ঘটনা ঘটার পর থেকে রাত্রিবেলা বাচ্চা কাঁদার শব্দ এবং ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতে থাকে দুই বাড়িতে। হঠাৎ একদিন সুমিত অফিস থেকে বাড়িতে ফিরে মামা বলে ডাকছে আর বলছে, দরজাটা খোলো, আমি ঢুকবো। সুমিতের চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার লোকজন আসে সুমিতের বাড়িতে, এবং সুমিত দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় সুমিতের মাকে কড়িকাঠ থেকে উল্টোভাবে ঝুলতে। কেউ যেন তার মায়ের পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখে দিয়েছে, এবং তার সারা গায়ে আঁচড়ানোর দাগ, এবং চোখগুলো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। তার মাকে মাটিতে নামানোর কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এই ঘটনার পর পুলিশি তদন্ত হয়, এবং কোনো রকম কারণই খুঁজে পায়নি পুলিশ, না কোনো বাইরের লোকের পায়ের ছাপ বা অন্য কোনো চিহ্ন। এই ঘটনা ঘটার পর কোহেলি তার মাসির সঙ্গে যোগাযোগ করে। তার মাসি অলৌকিক এবং তন্ত্রশক্তি সম্পর্কে গবেষণা করেন এবং অনেক কিছুই জানেন। কোহেলি তার মাকে নিয়ে মাসির কাছে যেতেই কোহেলির বিয়ের পর থেকে সমস্ত ঘটনা বলে দেন। কোহেলির কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরে মন্ত্র পড়ে বলে উঠল, কিছু দেখতে পাচ্ছিস কোহেলি? তখন কোহেলি বলল, হ্যাঁ, সেই বিভৎস বাচ্চাটাকে দেখতে পাচ্ছি আমি। তুই জিজ্ঞাসা কর যে সে কী চায়। তখন কোহেলি জিজ্ঞেস করলো এই বাচ্চাটিকে যে সে কী চায়। সে বিভৎস দেখতে বাচ্চাটা কথা না বলে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় তোমাকে চাই। তখনই কোহেলি তার মাসিকে বলে, ও আমাকে চাই। তখন কোহেলির মাসি বলে ওঠে, সর্বনাশ। তখন কোহেলিকে কোহেলির মাসি বলে, এটাকে জানিস? তখন কোহেলি বলে, কে মাসি? তার উত্তরে মাসি বলে, তোর গর্ভে যে বাচ্চাটা বড় হচ্ছিল সে। এটা এক ধরনের প্রেতাত্মা যারা মাতৃগর্ভে মারা যায়, এবং ওদেরকে কাচ্চা কালুয়া বলে। এদের বিনাশ করা খুব মুশকিল। এদের সাথে ভগবানের যোগাযোগ থাকে, তাই ওদের বিনাশ করা খুব কঠিন। তখন কোহেলি তার মাসিকে বলে, তুমি কিছু একটা করো মাসি। সেই দিন কোহেলির মাসি বলে ওঠে, একটা যজ্ঞ করতে হবে এবং ওই বাচ্চাটার আত্মাকে শান্ত করতে হবে। সামনের অমাবস্যায় তুই তোর মাকে নিয়ে শ্মশান ঘাটে চলে আসবি কোহেলি। কোহেলির মাসি ও তার গুরুদেব মিলে অমাবস্যার রাতে শ্মশানে বসে যজ্ঞ করতে। সেখানে কোহেলি ও তার মা এসে উপস্থিত হয়। কোহেলির মাসি ও গুরুদেব মাটি দিয়ে একটা বাচ্চার পুতুল তৈরি করে এবং কোহেলিকে বলে, আমরা যখন বলবো ওই পুতুলকে কোলে নিয়ে আদর করবি এবং ক্ষমা চাইবি। যদি ওই বাচ্চাটার প্রেতাত্মাটা তোদের ক্ষমা করে তাহলেই তোরা ওই প্রেতাত্মার হাত থেকে মুক্তি পাবি, না হলে ওর হাত থেকে মুক্তি নেই। তখন কোহেলি বলে, ঠিক আছে মাসি। যখনই কোহেলির মাসি ও তার গুরুদেব যজ্ঞ করতে বসে যজ্ঞতে আহুতি দেয়, তখন এই বাচ্চাটার প্রেতাত্মা মাটির তৈরি পুতুলের ভেতরে প্রবেশ করে। সেই সময় কোহেলির মাসি কোহেলিকে ইশারায় বলে ওই বাচ্চাটাকে কোলে নিতে। তখন কোহেলি ওই পুতুলটাকে কোলে নিয়ে প্রচণ্ড ভয় পায় এবং বাচ্চার কান্নার আওয়াজ শুনে ভয়ে ভয়ে কোলে নিয়ে আদর করতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে কোহেলি। সেই সময় ওই পুতুলের কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায় এবং কোহেলি ওই পুতুলটিকে আদর করতে করতে ক্ষমা চায়। কোহেলি ওই বাচ্চা প্রেতাত্মার কাছে বলে, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। তখন ওই প্রেতাত্মা খনা গলায় বলে, তোমার ওপর আমার কোনো রাগ নেই। তোমার শ্বশুর শাশুড়ি, তোমার বর, তোমার বাবার ওপর আমার রাগ ছিল। তার মধ্যে আমি 3 জনকে মেরেছি, এবার তোমার বরটাকে মারব। তখন কোহেলি বলে, সুমিতকে মেরো না, ও তো কিছু করেনি। তার উত্তরে তখন প্রেতাত্মা বলে ওঠে, তোমার গর্ভধারণকালে তোমার পেটের ভেতরে যখন আমি ছিলাম তখন তোমার বর তোমার গায়ে হাত তুলেছিল, এবং আমাকে যখন তোমার বাবা ডাক্তারকে দিয়ে মেরে ফেলতে নিয়ে যাচ্ছিল তখন তোমার বর কোনো বাধা দেয় না বা কোনো প্রতিবাদ করেনি, শুধু তুমি ছাড়া। সেই কারণেই আমি তোমার বরকে মারব। যেটা শুনে কোহেলি বলে, তুমি এরকম করো না, তুমি তাহলে আমাকে মেরে ফেলো। তখন প্রেতাত্মা বলে, আমি তোমাকে মারব না,
তোমার বরকেও আমি মারব না, তবে একটা শর্ত আছে, আমি তোমার সাথেই থাকবো সব সময়। সেই কথা শুনে কুহেলির মাসি ইশারা করে বলে, কুহেলি তুই রাজি হয়ে যা। কুহেলি রাজি হয় এবং কুহেলির মাসিও তার গুরুদেবকে নিয়ে সেই প্রেতাত্মাকে চিরকালের জন্য মুক্তি দেওয়ার যজ্ঞতে আহুতি দেয়। সে সময় প্রেতাত্মা বিভৎস গর্জন করে যাওয়ার সময় কুহেলিকে বলে যায়, আমি আবার ফিরে আসব তোমার সন্তান রূপে। এই বলে বাচ্চাটির প্রেতাত্মা চলে যায়। তারপর থেকে সুমিত ও কুহেলি সুস্থ ও স্বাভাবিকভাবে জীবন কাটাচ্ছে। তারপর থেকে ওই কাচ্চে কালভে প্রেতাত্মা আর ওদেরকে জ্বালাতন করেনি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ইতি অভিক ভট্টাচার্য ফ্রম কন্যগড়। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটো ঘটনা। আশা করছি দুটো ঘটনাই তোমাদের বেশ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে সাংঘাতিক ভয়ঙ্কর ছিল ঘটনা দুটো ভাই, কংগ্রাচুলেশনস, আরও দূর এগিয়ে যাও, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ গো। সেকেন্ড কমেন্ট করেছে এসকে বশির, লিখেছে আরও ভয়ঙ্কর চাই দাদা, একদম একদম। থার্ড কমেন্ট করেছে পঙ্কজ রয়, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে পিকু মুখার্জি, দিয়া দাস, কার্তিক দাস, গীতা গোস্বামী, জয় সাধু খান, SSRK অফিসিয়াল, লিখেছে আমার নামটা নিয়েও রানী, হ্যালো রানী। তারপরে কমেন্ট করেছে নন্দিনী রয়, লিখেছে দাদা আবার চলে এলাম সময় মতো, একদম। তারপরে কমেন্ট করেছে শুভভক্ত, লিখেছে হাই অমিত দাদা, আমি ঘটনা পাঠাবো কি করে, তোমার বাড়ি কোথায় বললে না কিন্তু। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, আর ঘটনা পাঠাবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। তারপরে কমেন্ট করেছে মামদি, প্রভাত রাজা, রোহিত রয়, চামেলিয়া দাস, লিখেছে দাদা আমার নামটা বলো প্লিজ, হ্যালো চামেলিয়া। তারপরে কমেন্ট করেছে ইটস সুস্মিতা, সুমিত ঘোষ, লিখেছে আজকের থাম্বনেল খুবই ভয়ঙ্কর ও আকর্ষণীয়, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে শুভজিৎ মালাকার, অর্পিতা ব্লগ, লিখেছে হ্যালো দাদা চলে এলাম ভয় পেতে, অনেকদিন পর কমেন্ট করলাম, তারপর বলো কেমন আছো। খুব ভালো আছি, তুমি কেমন আছো। তারপরে কমেন্ট করেছে সোনিয়া পাত্র, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়া দাস, লিখেছে চলে এলাম টাইমে। তারপরে কমেন্ট করেছে সৌরভ তিতিক্ষা, নামটা একবার হ্যালো করে বলো, হ্যালো সৌরভ, হ্যালো তিতিক্ষা। তারপরে কমেন্ট করেছে ইটস হাবিব, লিখেছে অমিত ভাই আমি আগরতলা মেলাঘর থেকে বলছি, আমার একটা বন্ধু আছে ওর নাম সেলিম, ওকে একটু হাই করে বলে দিও, হ্যালো সেলিম। তারপরে কমেন্ট করেছে শেট্টি শাহজাহান, মিষ্টি পাখি, রেখা পাসমান, সুদীপ মান্না। তারপরে কমেন্ট করেছে শুক্লা রাজবংশী, রেখা পাসমান, মিষ্টি পাখি, লিখেছে এসে গেছি দাদা, এক্ষুনি যা হলো ইনস্টাগ্রাম চলছিল না, ভয় পেয়ে গিয়েছিলাম যদি ইউটিউবটাও না চলে ঘটনা শুনতে পারবো না। তারপরে কমেন্ট করেছে সুদীপ মান্না, MD মন, পাপিয়া দে, বিদিশা ঘোষ, লিখেছে দারুণ লাগলো তোমার প্রেজেন্টেশন, খুব ভালো থেকো, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে রঞ্জিত দাস, লিখেছে হ্যালো অমিত ভাই, সিট বেল্ট বেঁধে চলে এলাম, আজকের ঘটনাগুলো জমে উঠেছে, একদম থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে ধ্রুব, বাদশাহ গেমিং, শ্রীমন্ত মল্লিক, পাপড়ি দোলা, দীপো ব্লগস, শম্পা মণ্ডল ইউজার, লিখেছে আমি তোমার মায়ের মতন, আমি বড় ঘটনা শুনতে ভালোবাসি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে রোহিত রয়, লিখেছে আমার বন্ধুর নামগুলো বললে খুব ভালো লাগতো, বন্ধুদের নাম বরুণ, বিজয়, কৃষ্ণ, হ্যালো বরুণ, হ্যালো কৃষ্ণ, হ্যালো বিজয়। তারপরে কমেন্ট করেছে জয় দত্ত, আলিপ রয়, অঙ্কিতা দাস, স্বপ্না বাজেল, রোহিত দাস, অভিজিৎ দাস, আশিস কোলে, কাকলি, সংঘমিত্র রয়, ডিজে ভ্লগার অনিশ, সুদীপ চক্রবর্তী, রিন্টু বুনিয়া, আকাশ বয়, ইউজার গণেশ মাঝি, সঙ্গীতা মজুমদার, লিখেছে আমিও শুনছি, একদম গো। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, রঞ্জিত দাস, প্রতনু ব্যানার্জি, অক্ষয় অধিকারী, দেবরাজ ভট্টাচার্য, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।